তো দেখো, এর আগের দিনে আমরা পড়েছিলাম মেকিং অফ দি কনস্টিটিউশন। তো আজকে আমরা পড়ব তার পরবর্তী টপিক, অর্থাৎ প্রস্তাবনা। প্রস্তাবনা বা প্রিম্বেল, ঠিক আছে। তো আমাদের আগে জানতে হবে প্রস্তাবনা ব্যাপারটা কি, এই জিনিসটা আগে আমাদের জানতে হবে। তো প্রস্তাবনা দেখো আর কিছুই না, যখন কোনো বইয়ের আগে কি লেখা থাকে, তার ভূমিকাটা লেখা থাকে, ঠিক আছে। ঠিক তেমনই প্রস্তাবনা হচ্ছে সংবিধানের ধরে নাও ভূমিকা, সংবিধানের ভূমিকা। ইংলিশে কি বলছে? প্রিফেস বলছে, প্রিফেস, বা এটাকে কি বলছে? ইন্ট্রোডাকশন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। প্রস্তাবনা কিছুই না, সংবিধান শুরু হওয়ার আগে এটা হচ্ছে একটা ভূমিকা। আমরা যে কোনো যখন কিছু আমরা লিখি, কোনো নোটস লিখি, আমরা ভূমিকা লিখি, এবং ভূমিকা দেখে আমরা বুঝতে পারি যে আমরা নোটসের মধ্যে বা আমরা উত্তরে আমরা কি লিখতে চলেছি। ঠিক তেমনই প্রস্তাবনা থেকে কি জানা যায়, যে আমাদের সংবিধানের মধ্যে কি কি বিষয়বস্তু থাকতে পারে, সেই জিনিসটা জানা যায়। সেটাই হচ্ছে প্রস্তাবনা। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো প্রস্তাবনার এই যে কনসেপ্টটা, প্রস্তাবনার যে কনসেপ্ট, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনার যে কনসেপ্ট, সেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান, আমেরিকার সংবিধান। তো আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমেরিকার সংবিধান হচ্ছে প্রথম প্রস্তাবনা সম্বলিত সংবিধান, লিখিত সংবিধান, ঠিক আছে। আমেরিকার সংবিধানে কিন্তু প্রথমবার প্রস্তাবনার কনসেপ্টটা কিন্তু লেখা ছিল। সেখান থেকেই আমরা কিন্তু প্রস্তাবনার এই কনসেপ্টটাকে আমরা নিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর দেখো, এই যে প্রস্তাবনা রয়েছে, এই প্রস্তাবনার মধ্যে যা যা লেখা আছে, সেই জিনিসগুলো আমরা কোথা থেকে নিয়েছি সেটা আমরা জানবো। তো প্রস্তাবনার মধ্যে যা যা বিষয় লেখা আছে, সেইটা আমরা কোথা থেকে নিয়েছি সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তো প্রস্তাবনার মধ্যে যে যে বিষয়গুলো লেখা আছে, সেগুলো আমরা কোথা থেকে নিয়েছি? সেগুলো আমরা নিয়েছি হচ্ছে জওহরলাল নেহরুর, জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু দেখো কত তারিখে? 13ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে কি করেছিলেন, এটা আমরা অলরেডি আগে পড়েছি। উনি তৃতীয় অধিবেশন হচ্ছিল তখন, গণপরিষদের তৃতীয় অধিবেশনে তিনি কি করেছিলেন? তার উদ্দেশ্য প্রস্তাব এটা উত্থাপন করেছিলেন। কি উত্থাপন করেছিলেন? উদ্দেশ্য প্রস্তাব, উদ্দেশ্য প্রস্তাব, উদ্দেশ্য প্রস্তাব। ইংলিশে কি বলে? অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে। দুটো কথাই মনে রাখবে, বাংলায় হচ্ছে উদ্দেশ্য প্রস্তাব, ইংলিশে কি বলে? অবজেক্টিভ রেজলিউশন। এটা কবে তিনি উত্থাপন করেছিলেন? 13ই ডিসেম্বর। তো দেখো 9 ডিসেম্বর কি হয়েছিল? প্রথম অধিবেশন বসেছিল গণপরিষদের। দ্বিতীয় অধিবেশন কবে বসেছিল? তার দুদিন পরে, অর্থাৎ 11ই ডিসেম্বর। এবং তার দুদিন পরে 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু কি করলেন? একটা প্রস্তাব উত্থাপন করলেন। সেখানে কি লেখা ছিল? সেখানে লেখা ছিল যে আমাদের সংবিধান যখন রচনা করা হবে, তখন কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবং এই যে উদ্দেশ্য প্রস্তাবটা উত্থাপন করলেন, সেটা কবে গ্রহণ করা হলো গণপরিষদ দ্বারা? ঠিক তার পরের মাসেই, তো ডিসেম্বর, তার মানে জানুয়ারি মাসে 22শে জানুয়ারি হয়েছিল। 1947 সাল পড়ে গেল, ডিসেম্বর থেকে জানুয়ারি হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? তো এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু একটা করে শর্ট কোশ্চেন, একটা করে এমসিকিউ। তো আমাদের যে প্রস্তাবনা, সেখানে যে বিষয়টা লেখা আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? জওহরলাল নেহরুর উদ্দেশ্য প্রস্তাব থেকে নেওয়া হয়েছে। কবে উত্থাপন করা হয়েছিল গণপরিষদে? 13ই ডিসেম্বর 1946 সালে। তৃতীয় অধিবেশন তখন চলছিল। এবং কবে সেটাকে গ্রহণ করা হলো? 22শে জানুয়ারি 1947 সালে। এবং পরবর্তীকালে এটাকে কি করা হলো? প্রস্তাবনা অংশে কিন্তু অ্যাড করে দেওয়া হলো এই ব্যাপারটাকে। তো আশা করি বুঝতে পারলাম যে প্রস্তাবনায় যে বিষয়টা আছে, সেটা আমরা কোথা থেকে পেয়েছি। এরপর দেখো, এরপর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রস্তাবনা লেখা হয়ে গেল। তো প্রস্তাবনা এটা সংবিধানের অংশ না সংবিধানের অংশ নয়, এইটা নিয়ে একটা বিবাদ শুরু হলো।
বুঝতে পারলে কি বললাম, যে প্রস্তাবনা তো লেখা হয়েছে, এটা কি সংবিধানের মধ্যে পড়ছে না সংবিধানের মধ্যে পড়ছে না। তো এটা নিয়ে দেখো একটা যেটা সব থেকে প্রথমে কেস হয়েছিল সেটা কেশবানন্দ ভারতী কেস। কি কেস? কেশবানন্দ ভারতী কেস। ভারতী কেস 1973। দেখো এটা থেকে প্রচুর প্রশ্ন আসে যে কবে হয়েছিল কেশবানন্দ ভারতী কেস? 1973 খ্রিস্টাব্দে। এই কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা কেস নিয়ে আলোচনা করব তখন আমরা পুরো ডিটেলসে জানবো। এখন আমরা জানবো যে এখানে প্রস্তাবনাকে নিয়ে কি বলা হয়েছিল। তো দেখো এখানে কি বলা হলো প্রস্তাবনাকে নিয়ে, এখানে কিন্তু বলা হলো যে প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানেরই অংশ। প্রিম্বেল ইজ দ্য পার্ট অফ কনস্টিটিউশন। এখানে কি বলা হলো? প্রস্তাবনা হচ্ছে সংবিধানেরই অংশ, সংবিধানের অংশ। তাহলে একটা জিনিস দেখো, যদি সংবিধানের অংশ হয় তাহলে সেটাকে পরিবর্তন করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। যদি কোনো কিছু সংবিধানেরই পার্ট হয়, অংশ হয়, তাহলে সেটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যাবে, মানে সংশোধন করা যাবে বা পরিবর্তন আনা যাবে। তাহলে এখানে কি বলা হলো যে প্রস্তাবনাতে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, পরিবর্তন করতে পারবো, কিন্তু পরিবর্তন করতে পারবো, কিন্তু এখানে একটা কিন্তু আছে অনেক বড়, করতে পারবো। দেখো কি বলা হলো যে পরিবর্তন তো আমরা করতে পারছি, কিন্তু মৌলিক কাঠামো, কি মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার, এই কথাটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। বেসিক স্ট্রাকচার পরবর্তীকালে কিন্তু অনেকবার আসবে। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার মানে হচ্ছে মৌলিক কাঠামো। তো মৌলিক কাঠামোকে কিন্তু পরিবর্তন করা যাবে না। তো কেশবানন্দ ভারতী কেসে কি বললো? যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ, তাই জন্য আমরা এটাকে পরিবর্তন করতে পারছি, আমরা এটাকে সংশোধন করতে পারছি, কিন্তু কিন্তু এর বেসিক স্ট্রাকচার বা মৌলিক যে কাঠামো আছে, মৌলিক যে ব্যাপারগুলো আছে, মৌলিক কাঠামো, সেটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ? এরপরে দেখো এর ওপর বেস করে কি হলো, বেস করেই দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধন হলো। কত? 42তম সংবিধান সংশোধন, CAA, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42তম, কততম? 42তম। এখানে এনে কি করা হলো? এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? এটার মাধ্যমে প্রস্তাবনার মধ্যে কিছু চেঞ্জেস আনা হলো। প্রস্তাবনার মধ্যে কি করা হলো? কিছু চেঞ্জেস আনা হলো, খুবই ইম্পর্টেন্ট। তো কি কি চেঞ্জেস আনা হলো? তিনটে ওয়ার্ডকে, তিনটে শব্দকে এর মধ্যে যুক্ত করা হলো, তিনটে শব্দকে যুক্ত করা হলো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি কি ওয়ার্ড যুক্ত হলো? সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজবাদী, সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। এরপর আরেকটা ওয়ার্ড যেটা খুবই ইম্পর্টেন্ট, সিকিউলার। সিকিউলার মানে কি? মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, মানে আমাদের রাষ্ট্র, আমাদের কেন্দ্র, আমাদের ইউনিয়ন, ঠিক আছে, কোনো ধর্মকে কোনো এক্সট্রা বেনিফিট করবে না, সব ধর্মকে সমানভাবে দেখবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ। আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটি মানে হচ্ছে দেখো সংহতি, সংহতি। তো এই তিনটে ওয়ার্ডকে কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু অ্যাড করা হলো। তো 42তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1976 সালে। এখানে কি করা হলো? প্রস্তাবনাকে চেঞ্জেস করা হলো এবং তিনটে ওয়ার্ড অ্যাড করা হলো। কি কি ওয়ার্ড? সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, ভারত হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, সিকিউলার, ধর্মনিরপেক্ষ দেশ, আর হচ্ছে ইন্টিগ্রিটি অর্থাৎ সংহতি। এই কথাগুলো কিন্তু পরবর্তীকালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে, ঠিক আছে? এরপর দেখো, এরপর আরেকটা কেস হয়েছিল, সেই কেসটা হচ্ছে LIC অফ ইন্ডিয়া কেস, LIC অফ ইন্ডিয়া কেস। তো আমরা তিনটে কেসের ব্যাপারে জানলাম। প্রথমটা হচ্ছে বেরুবাড়ি কেস, তারপর হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, আর তারপর হচ্ছে LIC অফ ইন্ডিয়া কেস। এখানে দেখো কি বললো, এখানেও কিন্তু একই কথা বললো যে সংবিধান হচ্ছে
প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। প্রস্তাবনা কি? সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। এই কথাটা ভালো করে দেখো, অবিচ্ছেদ্য অংশ। তো কোর্টে কি ভার্ডিক্ট দেওয়া হলো? কোর্টে কি বললো? কোর্টে বললো হচ্ছে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। প্রিম্বেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে, অবিচ্ছেদ্য অর্থাৎ এটাকে আলাদা করে ভাবাই যাবে না, এটা একদম সংবিধানের সাথে অবিচ্ছেদ্য অংশ। তো আশা করি তোমরা তিনটে কেস বুঝতে পারলে। প্রথমটা হচ্ছে বেরুবাড়ি কেস, যেখানে বললো সংবিধান প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ নয়। তারপর কেশবানন্দ ভারতী কেস, সেখানে কিন্তু প্রথমবার বলল যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ। আর এলআইসি অফ ইন্ডিয়া কেস, এখানেও কিন্তু বলল প্রস্তাবনা হলো সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। তো আশা করি এইটুকু জিনিসটা বুঝতে পারলে। এবার দেখো, এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রস্তাবনাকে নিয়ে কয়েকজন কিছু মানুষ কিছু কথা বলেছে। যেমন দেখো, প্রথম যদি আমরা বলি পালকিওয়ালা বলে একজন আছে। কি? পালকিওয়ালা। পালকিওয়ালা। তারপর একজন আছে কে এম মুন্সি। কে এম মুন্সি। কে এম মুন্সি কিছু বলেছেন প্রস্তাবনাকে নিয়ে। এবং তারপরে হচ্ছেন ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব, ইনারা তিনজন আমাদের প্রস্তাবনাকে নিয়ে কিছু কিছু বলেছেন। তো কি বলেছেন সেগুলো আমরা জানবো। তো দেখো, প্রথমে পালকিওয়ালা কি বলেছে? আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন। আমাদের প্রস্তাবনাকে কি বলেছে? আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড। প্রস্তাবনাকে কি বলেছে? আই কার্ড বলেছে, আইডেন্টিটি কার্ড বলেছে। কে বলেছে? পালকিওয়ালা বলেছে। তারপর কে এম মুন্সি। তো মুন্সি কি বলেছেন? হরোস্কোপ। হরোস্কোপ কি বলেছেন? হরোস্কোপ। হরোস্কোপ কোন ক্ষেত্রে ইউজ হয়? ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে, জ্যোতির্বিদ্যায় ব্যবহার করা হয়। অর্থাৎ বলতে চাইছে যে প্রস্তাবনা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কনস্টিটিউশনে কি কি লেখা থাকতে পারে। এটাই বলছে হরোস্কোপ অফ দি কনস্টিটিউশন। কে বলেছে? কে এম মুন্সি বলেছে। আর ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব কি বলেছে? বলেছে সোল অফ দি কনস্টিটিউশন। সোল মানে আত্মা। ঠাকুরদাস ভার্গব কি বললেন? সোল অফ দি কনস্টিটিউশন। প্রস্তাবনা হচ্ছে আত্মা, সংবিধানের আত্মা। এটা কে বলেছিলেন? ঠাকুরদাস ভার্গব। বুঝতে পারছো? এই প্রতিটা কথাই এখানে ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপর আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে প্রস্তাবনার মধ্যে অনেকগুলো কথা ইউজ করা হয়েছে। প্রস্তাবনার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা ইউজ করা হয়েছে। যেমন রিপাবলিক, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক, ঠিক আছে? এই ধরনের প্রচুর শব্দ এখানে ইউজ হয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা মানেগুলো জানবো। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক। তো প্রজাতান্ত্রিক মানে হচ্ছে যে রাষ্ট্রের কোনো রাজা থাকবে না। রাষ্ট্রের কোনো রাজা থাকবে না, ঠিক আছে? সাধারণ মানুষই নির্বাচন করবে যে কাকে প্রধান বানানো হবে, কাকে রাষ্ট্রের প্রধান বানানো হবে। সেটা কারা সিলেক্ট করবে? সেটা প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজারা সিলেক্ট করবে। এটা হচ্ছে রিপাবলিক। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। দেখো, সমাজতান্ত্রিকের কনসেপ্টটা হচ্ছে সমাজে কোনো রকম বৈষম্য থাকবে না, সবাই সমান, একটা সাম্য প্রতিষ্ঠিত হবে, কোনো রকম বৈষম্য থাকবে না। এটা হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ভাবধারা। ইন্টিগ্রিটি মানে সংহতি, সবাই আমরা সংহতি, ব্রাদারহুড এবং ঐক্যবদ্ধভাবে থাকব। আর ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। তো অনেকটা প্রজাতান্ত্রিকের মতোই ব্যাপার, একটু ডিফারেন্স আছে। গণতান্ত্রিক, গণতান্ত্রিক মানে আমরা প্রজারাই
আমরা সাধারণ মানুষরাই দেশ শাসন করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে গণতান্ত্রিক। তো আমরা কিভাবে দেশ শাসন করব? আমরা ভোটের মাধ্যমে আমরা একজনকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে চুজ করব। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র। তো আশা করি যে যে শব্দগুলো প্রস্তাবনার মধ্যে ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো।